শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমি ফেরদৌসী হক লিনু। আমার বাবার নাম কাজী ইউসুফ আলী, আমার মায়ের নাম জোহরা গাজী। আমার জন্ম বড় হওয়া ঢাকার আজিমপুর কলোনিতে। আমার প্রথম স্কুল আজিমপুর স্কুল, তারপর অগ্রণী, আর কলেজ হলো আমার লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়। আমার জন্ম যেহেতু ৫০ দশকে আর ৬০ দশকে আমার আজিমপুর এলাকায় বড় হওয়া, তো আমার ৬০ দশকটা তো আসলে অনেক ঘটনাবহুল। আমরা ছোট হলেও আমাদের মধ্যে অনেক প্রভাব পড়েছিল আর কি। আমরা মিটিং মিছিল দেখেছি, আমরা ২১শে ফেব্রুয়ারি সকালবেলায় প্রভাত ফেরি দেখেছি। ওগুলো দেখে দেখে নিজে মনের মধ্যে কোথাও সুপ্ত একটা জায়গা করে নিয়েছিল। তারপরে আজিমপুর কলোনিতে যেহেতু আমরা তখনকার সমাজটা ছিল যৌথভাবে, মানে সামাজিক, সবাই সবার কাছে যাতায়াত করতে পারতো, সবার সবার বাড়িতে যাওয়ার অধিকার ছিল, সবার ছেলে মেয়েদের সবার শাসন করার অধিকার ছিল। আমরা একটা অন্যরকম পরিবেশে বড় হয়েছি। তো যেহেতু পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুটো ছিল সরকারি কলোনি, পশ্চিম পাকিস্তানের লোকদেরও পূর্ব পাকিস্তানে পোস্টিং হতো, পূর্ব পাকিস্তানের লোকদেরও পশ্চিম পাকিস্তানে পোস্টিং হতো। তা কিছু পশ্চিম পাকিস্তানি পরিবারদের সাথে আমরা থেকে বড় হয়েছি। তো ওদের আচার আচরণ, আমাদের প্রতি ওদের অবজ্ঞা অবহেলা, ওগুলো দেখে আমি বড় হয়েছি। তো মনের মধ্যে কোথাও একটা সুপ্ত প্রতিবাদ ছিল। আমার বড় বোন ছিল খুব শান্ত শিষ্ট, সে কারো কোনো কিছুতে প্রতিবাদ করতে পারতো না। কিছু ভালো না লাগলে সে প্রতিবাদ না করে কাঁদতো। হ্যাঁ, তো তার ওইসব দেখে মনে হয় আমি অনেক প্রতিবাদী ছিলাম। যেখানেই কিছু অন্যায় দেখতাম আমি ঝাঁপিয়ে পড়তাম। একটা ছোট্টবেলার ঘটনা, ওটা আমি প্রায়ই বলি, ওটা আমার স্মৃতিতে এখনও, আমার প্রায় ৭০ বছর বয়স, কিন্তু আমি ভুলিনি। আমাদের বিল্ডিংয়ে একটা পাকিস্তানি পরিবার ছিল। আমরা একদিন বিকেলে মাঠে খেলছি কয়েকজন মিলে। তো ওই পরিবারের একটা মেয়ে, তখন আমাদের খেলা প্রায় শেষ পর্যায়ে, এসে আমাদেরকে বললো যে সেও আমাদের সাথে খেলবে, উর্দু ভাষাভাষী। তো আমরা বললাম যে আজকে খেলার শেষ পর্যায়ে তোমাকে নেব না, কালকে এসো, কালকে খেলতে পারবে। তাকে খেলতে পাঠিয়ে তার মা ঘরের জানালা ধরে দাঁড়িয়েছিল, এটা আমরা খেয়াল করিনি। হঠাৎ দেখি চিৎকার, সুপ্পি ওয়াপার মধ্য বলার সাথে সাথে মেয়েটা ছোট্ট তো পেশাব করে দিল আমাদের কোটের উপর, পেশাব করে কোটটা ভিজিয়ে দিল, দিয়ে বলছে যে বাঙালিরা খায় চুটকি মাছ, মানে শুটকি মাছ আর পান্তা ভাত। আমরা তো হা হয়ে তাকিয়ে আছি, কি বলবো, কোট ভিজে গেছে, খেলা তো আর যাবে না। ফিরে গেলাম, তো আমার বাবাকে গিয়ে নালিশ দিলাম, বাবাকে বললাম শাসন করতে ওকে। বাবা বলল যে না মায়েরা, আমি তাকে শাসন করতে পারবো না, কারণ তারাই আমাদের শাসন করে। তো মনের মধ্যে একটা ইয়ে ছিল যে আমরা সবাই এক, তারা বাইরে থেকে আসছে, তাদের এত আধিপত্য কেন? এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে। তারপরে ৬৯ সালের কথা, বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হওয়ার জন্য যে আন্দোলন হলো, সেইখানে আমাদের আজিমপুর কলোনিতে থাকতেন শহীদ মতিউর। ওই মিছিলে শহীদ হয়েছিল, ৮ম শ্রেণীর ছাত্র ছিল সে। তো মতিউরের ২ চাচা থাকতেন আমাদের আজিমপুর কলোনিতে। তো চাচা ও আসতো আমাদের সাথে খেলাধুলা করতো। মতিউর যখন ওই গুলি খেয়ে মারা গেল, ওইটা আমার মধ্যে অনেক মানে প্রতিক্রিয়া হয়েছিল যে আমিও মতিউর হব, মতিউরের মতো মিছিলে যাব।
তো আজিমপুর কলোনিতে আমার আম্মা এক খালার সাথে সই পাতিয়েছিল। তো খালার যে ভাই মামা বাতেন মামা উনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ পড়তো, আর আমার বাসায় রাখা হতো ইত্তেফাক পত্রিকা। তো ইত্তেফাক পড়ে আমার খুব বঙ্গবন্ধুকে ভালো লাগতো, ছাত্রলীগকে ভালো লাগতো। আমার উপরে বড় 2 ভাই, নিচে 2 ভাই, মাঝখানে আমি। আমার ওই ভাই 2জন বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতো। তা আমার ভালো লাগতো, যে আমি বললাম যে আমার ছাত্রলীগকে ভালো লাগতো। তো মামা, ওই যে বাতেন মামা, উনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল, উনি আমার দেখে আমাকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত করে নেয় 69 সালে। আপনি কোন ক্লাস? আমি তখন ক্লাস 8-এ পড়ি। তারপরে 70 সাল আসলো নির্বাচন। তখন আজমপুর কলোনিতে সাজেদা বেগম থাকতেন আওয়ামী লীগের। তো সাজেদা খালা ওই যে মিটিংয়ে যেত, আমরাও লাইন ধরে পিছিয়ে পিছিয়ে এরকম আর কি তখন। তারপর 70-এ নির্বাচন হলো, তখন তো নির্বাচন একটা তা নির্বাচনের হওয়ার আগে ঘটনা, 69-এ পাকিস্তান সরকার আন্দোলনে পরাজিত হলো না, ওরা তখন আমাদের স্কুলে একটা, ওই আন্দোলনটা খুব একটা উঠে আসেনি, কিন্তু এটা একটা বিরাট আন্দোলন ছিল। আমাদের নবম আর দশম শ্রেণীর জন্য একটা বই, পাঠ্য বই বাধ্যতামূলক করলো। 400 নম্বরে 200 করে দিতে হবে। ওইটা হলো পাকিস্তান দেশ ও কৃষ্টি। ওই বইটাতে পূর্ব পাকিস্তানের কোনো কথা ছিল না, পশ্চিম পাকিস্তানের কথা। ওই বইটা পেয়ে আমরা স্বতঃস্ফূর্ত এই বই আমরা পড়বো না, আর হঠাৎ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। শিক্ষকদের বললাম, মানে এটা কেমন একটা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা স্কুলেই বাবা মাদের কাছে এসে বললাম যে আমাদের, আর বিশেষ করে সায়েন্সে যারা ছিল ওদের মার্কস কেটে ওইটা যোগ করলো। তো শিক্ষকরাও আমাদের সমর্থন দিল। তো তখন ওই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন স্কুলে ওটা না পড়ার জন্য আন্দোলন শুরু হলো। প্রথম বের হয়ে আসলো ল্যাবরেটরি স্কুলের ছেলেরা, পরীক্ষা দিবে না বলে। তারপরে এরকমভাবে এটা স্বতঃস্ফূর্ত প্রত্যেকটা স্কুলের ছড়িয়ে পড়লো। তখন প্রথমে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, পরে ছাত্রলীগ সম্পৃক্ত হওয়ার পর একটা দাবানলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। এবং ওইটাতেই কিন্তু লুৎফা হাসিন রোজি ও কিন্তু আহ্বায়িকা ছিল। লুৎফা হাসিন রোজি আজিমপুর স্কুল থেকে, আর ল্যাবরেটরি স্কুল থেকে মোস্তাক আহমেদ, ওদের করে। তারপরে ওইটা সারা বাংলাদেশে মানে কি আন্দোলনটা মানে দাবানলের মতো ছড়িয়ে পড়লো। তারপর পাকিস্তান সরকার বইটা করে নিতে বাধ্য হলো। ওই আন্দোলনে অনেক ছাত্রছাত্রী কিন্তু বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়ে গেল। তা আমাদের ছাত্রলীগের সঙ্গে আমরা অনেক, ছাত্রলীগে তখন অত মেয়েরা ছিল না, কিন্তু আমরা অনেকে তখন ওই ছাত্রলীগের পতাকা তলে আর কি সমবেত হলাম। তারপর থেকেই তো যে আমরা যে ধারাটার সাথে, ছাত্রলীগের মধ্যে 2টা ধারা ছিল, একটা স্বাধীনতার পক্ষে আর একটা মানে স্বায়ত্ত শাসনের পক্ষে। তা আমরা আবার স্বাধীনতার ধারাটার সাথেই মিশতাম। তো আমাদের ক্লাস হতো, আমাদের বইপত্র দিত, হ্যাঁ, এভাবে মানে আমাদেরকে পড়াশোনা করাতো। যেমন সত্যম সেন, প্রীতিলতা, ছোটদের রাজনীতি, অর্থনীতি, বিবর্তনের বই, ভোলগা থেকে গঙ্গা, এগুলো আমরা তখন পড়া শুরু করি আর কি। আর আমাদের মধ্যে একটা চেতনা হয়। তারপর তো 70-এর পরে তো 71 আসলো। তো 71-এ প্রত্যেকটা যখন 1 তারিখে অধিবেশন স্থগিত ঘোষণা করলো, তখন তো সবাই রাজপথে নেমে আসলো, আমরাও তাই। আমরাও মিছিল মিটিংয়ে গিয়ে যুক্ত হলাম। 2রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন হলো, 2রা মার্চে ইস্তেহার পাঠ হলো, সব তো আমাদের দলের পক্ষ থেকে। তো 7ই মার্চের ভাষণের সময় আমরা তো ছোট ছিলাম, আর সেদিন রোববার ছিল, আমরা তো বাবা অফিস চলে গেলে আমরা সব বের হয়ে যেতাম আর কি। তো সেই 7ই মার্চের ভাষণ শুনতে যেতে দেওয়া হয়নি আর কি। যে তখন তো ক্লাস 10-এ উঠে গেছি, যে তখন একটা গুঞ্জন হচ্ছিল উপর থেকে বোম্বিং হতে পারে, হতে পারে। তো আমি শিরিন আক্তার, এখন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদিকা, উনি আমাদের সামনের বিল্ডিংয়ে থাকতেন, 10 নম্বর বিল্ডিংয়ে। সিনাপাড়া আমি একসাথে, উনিও ছাত্রলীগ করতেন। মেয়েদের সংগঠনটা ছাত্রলীগে কয়েকজন মিলে দেখতো। আমাদের ওই এলাকায় দেখতে হলো মণি ভাই, মার্শাল মণি বলতাম ওনাকে আমরা। আর ওই দিকটায় দেখতো কাজী আরিফ, তারপরে টুলু ভাই, এক একটা এলাকা ভাগ ছিল। তা আমাদের এদিকটা যেহেতু মণি ভাই, মধ্যমের বাসাও ছিল আমাদের আজিমপুরে, তো আমাকে মণি ভাইয়ের সাথে পরিচয় মানে যুক্ত করে দিল বাতেন মামা। মণি ভাই আমাকে শিরিন আপার সাথে পরিচয় করে দিল। রোজিত আমার সহপাঠী ছিল। তো এভাবে আমি আর শিরিন আপা সব কিছুতে একসাথে আর কি। আজিমপুরে আবার তখন আঞ্চলিক শাখাও ছিল,
আজিমপুরের যে আলোচনা মিটিং ছিল আমরা তখন থাকতাম। আর দূরে গেলে বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে গেলে শিরিন আপা আমি একসঙ্গে যেতাম আর কি। 7ই মার্চে ভাষণে শিরিন আপাকেও যেতে দিল না, আমাকেও দিল না। ভাইরা গেল, আমাদের পাশের বিল্ডিং এ আমার আব্বার বন্ধুর মামা ছিল, সবাই শুনতে গেল। ফিরে এসে আমার মনে আছে নানা বলল যে শেখ সাহেব তো সবই বললো কিন্তু মুখে স্বাধীনতা ঘোষণা করলো না আর কি। এটা ওনার মানে তখন তো মানুষ চাচ্ছিল যে উনি ওই দিনই স্বাধীনতা ঘোষণা করে দিক আর কি। তো উনি তো আসলে কৌশলে মানে স্বাধীনতাটা ঘোষণা করলেন, কারণ করার মতো অবস্থা ছিল না। তো ওটা অন্যরকম প্রতিক্রিয়া হতো। তো যাই হোক, তারপরে তো বঙ্গবন্ধু ওই যে বললেন যে যার যার এলাকায় দুর্গ গড়ে তোলো। তখন আজিমপুর, তখন তো আর কোনো দল মত নির্বিশেষ সব এক হয়ে গেল। আজিমপুরের ছেলেরা তখন সব রাতে দিনে পাহারা, কারণ তখন বিহারিদের সাথেও বিভিন্ন জায়গায় ঝগড়াঝাটি মারামারি হচ্ছে, তো দিন রাত পাহারা দিত। আমাদের রাইফেল ট্রেনিং শুরু হলো আমাদের মেয়েদের হতো, ছাত্রলীগেরটা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আর ছাত্র ইউনিয়নরা ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে। তো আমি আর শিরিন আপা প্রশিক্ষণ নিতে প্রতিদিন যেতাম। আর যা যা প্রোগ্রাম হতো দলের থেকে বললে, যেমন আমার একটা ঐতিহাসিক ছবি আছে, মা বোনেরা অস্ত্র ধরো, ওই আমি বসে আছি, সুফিয়া কামালের সভাপতিত্বে একটা হবে মানে মেয়েদের একটা সমাবেশ সব দলের। তা আমাদের দলের থেকে আমাদেরকে যেতে বলা হলো, আমরা কিছুজন সেইখানে উপস্থিত ছিলাম। সেটা হলো 15ই মার্চ। হ্যাঁ, আর প্রতিদিন তো এরকম প্রশিক্ষণ নিয়ে আসি। তারপর 23শে মার্চে ছাত্রলীগের পক্ষ থেকে যে পাকিস্তান দিবস, সেটা বর্জন করে পল্টনে একটা সমাবেশ হলো। তো এভাবে করতে 25 তারিখ আসলো। 25 তারিখে আমি প্রশিক্ষণ নিয়ে দুপুরে বাসায় ফিরে আসছি। আসার পর বিকেলের দিকে খবর এলো যে কিছু ঘটতেছে। আজিমপুরের সব ছেলেরা, আমার ভাইরা বড় যে আমার 2 ভাই, ওরা সবাই মিলে রাস্তায় চলে গেল ব্যারিকেড দিতে। ওরা মানে সেই সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ব্যারিকেড দিল। তো ব্যারিকেড দিয়ে ওরা ফিরে আসলো। আসার আধা ঘন্টা খানিক পরই গোলাগুলির শব্দ শুরু হয়ে গেল। আমাদের আশপাশে একদিকে ছিল, পশ্চিম দিকে ছিল ইপিআর, আজিমপুরের পশ্চিম দিকে ইপিআর, আর পূর্ব দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আর বস্তি ছিল। রেল লাইনের পাশে অনেক বস্তি, ঘর তুলে মানুষ থাকতো। তো ওরা ওই বস্তিতে আগুন দিয়ে দিছে। আমরা তো সব ঘরে দরজা জানলা বন্ধ করে, তারপরে দেখা যাচ্ছে যে ট্যাঙ্ক মানে ভারী আওয়াজ। তারপরে এটাও দেখলাম যে কিছু পাকিস্তানি সৈন্য ঢুকে গেল আমাদের। তো সবাই মানে ঘর দরজা সব কিছু বন্ধ করে খাটের নিচে, মানে আর ভয়ে যে কখন এসে করে। তো সারা রাত ধরে গোলাগুলি, কিছু গুলি এসে আমাদের বাড়িতেও ভেদ করে ফুটো হয়ে গেছিল। তো এইভাবে তো সব মানে খুব আতঙ্কে পুরা রাতটা কাটলো। ভোরবেলার দিকে দেখলাম একটু শান্ত হলো। তখন যখন জানালা দিয়ে সবাই উকি ঝুঁকি দিচ্ছে একটু একটু, তখন আমাদের কাঠের জানলা ছিল, মানে এভাবে বসানো ছিল, তো একটু উকি দিয়ে লাইট সব নিবানো। সকালবেলা দেখা গেল কি তখন বাড়ি বাড়িতে দুধ দিয়ে যেত। সকালবেলা দুধওয়ালা বের হয়ে আসছে, পাকার মেয়ে ওকে ধরে রাস্তার উপর ছিল, ও ওখান থেকে সাইকেল নিয়ে দুধ নিয়ে যাচ্ছে, ওকে নামিয়ে বেয়োনেট খুঁচিয়ে ওকে হত্যা করলো। ওই দৃশ্যটা আমরা অনেকেই জানলার ফাঁক দিয়ে অনেকেই দেখেছি। আরেকটা ঘটনা হলো ওই যে বিহারি সব পরিবারগুলো চলে গেছিল, একটা পরিবার ছিল, ওরা ছিল আসলে পশ্চিম পাকিস্তানি না, ওরা বিহারের ছিল, বিহারি মেয়ে কাজ করতো। তো সে সকালবেলা যে আমি দুধ আনতে যাব, তো ওর মালিক মানা করছে যে যেও না, বেরোয়ও না। তো সে বলে যে আমি বিহারি, আমাকে কি করবে। তো সে ওই মগ নিয়ে দুধ এখন ওরা তো দূর থেকে কে বিহারি আসা জানে, তো এখানে সবই বাঙালি। ওরা গুলি ছুড়ে দিচ্ছে, তো মেয়েটা পড়ে গেছে। গুলিটা ছুটছে একদম ওই পলাশির ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অত দূর থেকে মনে হয়। তারপরে তখন আজিমপুরের ছেলেরা বের হয়ে মানে হামাগুড়ি দিয়ে ওকে টেনে নিয়ে এসে ওকে পরে বাঁচানো হয়েছিল। তো দেখো আমাদের মানসিকতাতে আমরা জানতাম সে বিহারির মেয়ে, কিন্তু তারা তাকে সে মেয়েটা বেঁচে গেছিলো। এই দুটো ঘটনা হলো দেখা হয়ে গেল। 26-27 তারিখ যখন কারফিউ ব্রেক হলো, তখন তো মানুষজন রাস্তায় নেমে পড়ছে, সবাই মানে আশ্রয়ের খোঁজে।
এর মধ্যে আবার আমাদের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, একেবারে তিতাসের পাড়ে। তো মার্চে খবর পেয়েছিলাম যে প্রতিবাদী মানুষরা আমাদের বাড়িতে থেকে আন্দোলনটা পরিচালনা করার জন্য ক্যাম্প করেছিল। পরে ওটা পাক আর্মি আবার দখল করে ওরা ক্যাম্প করেছিল। সবাই যার যার মতো আশ্রয় চলে যাচ্ছে। তা আমাদের শিরিনাপা যে বিল্ডিংয়ে থাকতো ওখানে আমার এক মামাতো বোন ছিল। উনি ছুটে আসলো, এসে বলল যে আমরা তখন 11 ভাই বোন। তো এসে বললো যে চলেন। আম্মা আব্বা বললো যে না, এত ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব, যা হয় এখানেই হবে, যাব না কোথাও। তো আমার মামা তো মন কিছুতেই শুনবে না, সে আমার বড় ভাই আর ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে গেল যে ওদের দুজন দিয়ে দেন, বংশের প্রদীপ বেঁচে থাকুক। ওদের দুজনকে নিয়ে চলে গেল। তখন সবাই আশ্রয় নিতে জিঞ্জিরা গেল। 27-এ গেল, 28, 29, 1, 2 তারিখে জিঞ্জিরা আক্রমণ হলো। ভাইরা ফিরে আসতে পেরেছিল। ওরা দেখতেছে মসজিদে এসে সামনে দাঁড়িয়ে যে ওদের জন্য দোয়া পড়া হচ্ছে। শিরিনাপাড়াও চলে গেছিল, ওনারাও ফিরে আসতে পারছিলেন। তারপরে এপ্রিল থেকে আজিমপুরের সব ছেলেরা বাড়ি ছাড়তে শুরু করলো। 25শে মার্চে রাতে মার্শাল মনি ভাই আর কাজী আরিফ ভাই রাত 12টায় এসে শিরিনাপাদের বাসায় আশ্রয় নিয়েছিল। যখন 27শে মার্চে কারফিউ ব্রেক হয়, তখন হাসানুল হক ইনু আসলো। উনি কোথায় আত্মগোপন ছিল জানি না, এসে ওনারা বেরোয় গেল, বললো যে আমরা কোথায় যাচ্ছি ঠিক নাই, পরে তোমাদেরকে নিয়ে যাবো, আমরাও তো যুদ্ধ করব। আমি যে মতিউরের কথা বলেছিলাম না, মতিউরের চাচা যে ছিলেন একজন 10 নম্বর বিল্ডিংয়ে ছিলেন, উনি তখন রিটায়ারমেন্টে চলে গেছে। ওই বাসায় একটা নতুন পরিবার আসছে, খালা খালু ছিল আর একটা ছোট্ট বাচ্চা। তো একদিন দেখি পাক আর্মি এসে খালা খালুকে তুলে নিয়ে গেল। 3-4 দিন পর খালা খালুকে ফেরত দিয়ে গেল। তো ফেরত দেওয়ার পর খালা আমাদের যাতায়াত হলো, কথাবার্তা হলো। তখন দেখলাম যে খালা ছিলেন আসলে ওই যে এয়ারফোর্সের যে খন্দকারের শালি ছিলেন উনি। ওইটা জানার পর ওনাদেরকে তুলে নিয়ে গেছিল আর কি। এদিকে তো ছেলেরা সব চলে যাচ্ছে, এখন আমরা কোনো যোগাযোগ পাচ্ছি না। আবার আমাদের পাশের বাসার যে ভদ্রলোক ছিলেন উনি আবার পাকিস্তানের পক্ষের ছিলেন। আমাদের নানা বাড়ি ছিল আখাউড়া, ওখান থেকে খালাতো ভাই থেকে আমাদের বাসায় পড়তো। তো আমাদের ওই এক খালাতো ভাই, সে পুলিশ অফিসার হয়েছিল, উনিও আবার পাকিস্তানের পক্ষে ছিল। তো আমরা তো সব বাংলাদেশের পক্ষে। উনি তখন আবার আমাদের বাসায় আসতো না, মানে ওই পাশের বাড়িতে আসতো। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা পরিবার ছিল যারা পাকিস্তানের পক্ষে। আমরা ঠিক করলাম যে কোথাও কিছু এদেরকে আমরা শায়েস্তা করব। আমরা নিজেরা লাল চিঠি লিখে ওদের বাড়িতে দিব। আমরা নিজেরাই চিঠি লিখলাম যে তোমরা যে দালালি করছো, সব খবর চলে গেছে, তোমাদের শায়েস্তা করা হবে। তখন যার যার লেটার বক্স থাকতো ছোট ছোট, ওই লেটার বক্সে ফেলে দিয়ে আসতাম। তো ফেলে দিয়ে এসে পরের দিন আবার যেতাম ওই বাড়ি দেখতে যে কী অবস্থা। হ্যাঁ, দেখতাম কি যে তাদের রান্না বাড়ি হয় নাই, মুখ মলিন, সব বসে আছে। আমরা তো বুঝতাম, কিন্তু চিঠিগুলি আমরা দিয়েছি। আমরা বলতাম যে স্বাধীনতার পক্ষের লোকজনরা মুক্তিবাহিনীরা দিয়ে গেছে। তো এটা করলাম। করে খালাম্মা আমাদের সঙ্গে যুক্ত ছিল, ওই খালাম্মা। এর মধ্যে যে আজিমপুরের ছেলেরা চলে গেছিল, সজীব ভাই ছিল সজীব বাহিনীর প্রধান ছিল। সজীব ভাইয়ের সাথে আমাদের সাথে লোক পাঠিয়ে যোগাযোগ রাখতেন। সজীব ভাইয়ের অনেক আর্মসও আমাদের বাসায় জমা ছিল। এটা আমার রেখা ছিল আমার বড় ভাই আর কি। ওইটা আমরা জানতাম না, পরে জানলাম। সজীব ভাই মাঝে মাঝে লোক পাঠাতেন আমাদের কাছে পয়সা করি এটা ওটার জন্য, বা কোথাও চিঠি দেওয়ার জন্য। আমরা ওগুলো পৌঁছে দিয়ে আসতাম। শিরিনাপা, আমি, খালাম্মা, শিরিনাপার ছোট 2টা বোন, এটাই ছিল আমাদের মানে টিম আর কি। পরে শানু ভাই ছিলেন। আমরা যে ওই যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ হয়েছিল, তো এলাকায় এলাকায় গঠন করা হয়েছিল। আমাদের আজিমপুর কলোনিতেও আমরা করেছিলাম। ওখানে ছাত্র ছিল, আবার কিছু 3য়-4র্থ শ্রেণীর কর্মচারীও ছিল। আহ্বায়ক ছিল সানু ভাই, উনি আবার ওই যে কচিকাচার আসর করতেন। সানু ভাই ফিরে আসলো, উনি তখন সেক্টর 2 এর আন্ডারে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসছে। আসার পর আমাদের সাথে দেখা করলো। পর আমরা বললাম যে আমরা এই কাজ করছি, আমরা আরও কাজ করতে চাই। তো সানু ভাই বললো ঠিক আছে। উনি আমাদেরকে আন্দোলন চলাকালীন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ যে লিফলেট বিলি করতো, ওগুলো উনি আমাদেরকে সাইকেল স্টাইল করে দিয়ে গেল। আমরা সব কলোনিতে বিলি করলাম। ওইটা বিলি হলো, পোস্টারিং করবো আমরা। সানু ভাই করলো কি, আমাদের পাইওনিয়ার প্রেস থেকে পোস্টার এনে দিল। খালা আবার ওগুলোর মধ্যে পাক আর্মি টার্মি আঁকালো, রং তুলি দিয়ে। ওগুলো আমরা রাতের মানে অনেক ভোরবেলায় বের হয়ে ঘরে আটা দিয়ে আঠা বানিয়ে ওগুলো আমরা দেয়ালে সাঁটাতাম। তো এখন কেউ বুঝতো না যে কে করছে। আমি শিরিনাপার বাবা এসে বলতেছে যে
মুক্তির রাতও ঘরে চলে আসছে আমাদের সারা ইয়েতে পোস্টারিং। হ্যাঁ, তো এটা কিন্তু পাক আর্মিদের গোপন রিপোর্টেও গিয়েছিল। আমরা লিখেছিলাম যে 15ই আগস্ট না 26শে মার্চ স্বাধীনতা দিবস, খালুজান টের পেয়েছে বলে মা যাই করিস বাড়ির কাছে কিছু করিস না, তোরাও যাবি আমরাও যাবো, মানে গিয়ে আব্বাকে বলছিল। আমরা বলছি না আমরা স্বীকার করি নাই যে আমরা কিছু করছি বা কোনো যোগাযোগ আছে। তারপরে ওই 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 রিপোর্টটা গিয়েছিল যে আজিমপুর কলোনিতে এই পোস্টারিংগুলো হচ্ছে। তখন তো আজিমপুর কলোনিতে কিছু হলে তো সেক্রেটারিয়েটে যাবি, আর সেক্রেটারিয়েটে যাওয়া মানে পাকিস্তানিদের কাছে চলে যাওয়া। তো ওই পোস্টারিং করলাম। তারপরে তো ঈদ আসলো, আমরা ঈদের চিঠি বিলি করব যে ঈদে যেন না পালন করা হয়। আমরা অন্তত তখন এইসব লেখালেখি পারি না। তা আমার এক বন্ধু ছিল মলিনা, মোদানমন্ডি 5 নম্বর রোডে থাকতো, লিখতে পারতো। ওকে নিয়ে আসলাম ফোন করে শিনাপার বাসা। তখন বাসার তো ফোন টোনও খুব কম ছিল সেই সময় মানুষের। শিনাপাদের বাসায় ফোন ছিল, শিনাপার বাসা থেকে মলিকে ফোন করলাম তোমাকে আসতে হবে। মলি ওর মাকে মানে বুঝাই টুঝে চাচাকে নিয়ে আসলো আমাদের বাড়িতে, ওদের গাড়ি নিয়ে মলিকে নিয়ে শিনাপার বাসায় বসে আমরা চিঠি লিখলাম, ঈদের চিঠি। মলি লিখে দিল, তারপর মলি চলে গেল। এখন চিঠিতে ছবি আঁকতে হবে যে আমাদের দুর্দশা, পাক আর্মি, তো ছবি কে আঁকবে? তো সানু ভাই আর্ট কলেজে শামসুল হক ছিলেন এক প্রফেসর, ওনার কাছ থেকে ওই এর উপর ছবি এনে আনলো, ওইটাকে সাইক্লোস্টাইল করা হলো। আমরা পুরো আজিমপুর কলোনিতে, ওইটা আজিমপুর তো বিরাট এলাকা ছিল, একদম বুয়েটের ওইখান থেকে একদম নিউ মার্কেট পর্যন্ত আমরা বিলি করলাম। ওটা সারা ঢাকা শহরে বিলি হয়েছিল সেক্টর 2 এর আন্ডারে। তার মধ্যে হলো কি আজিমপুরের সব ছেলেরা চলে গেছে, ভাইয়া আমার মেজো ভাই আর আহমেদ ইমতিয়াজ বুলবুল সুরকার। আপনার ভাইয়ের নামটা? আমার নাম মাহবুব, ওর নাম জিয়াউল ইসলাম মাহবুব, আর বুলবুল ভাই আর মানি। যাওয়ার জন্য আমি আর শিনাপা সব সহযোগিতা করলাম ওদেরকে। এখন শিনাপা কিছু টাকা দিল, আর তো আমার কাছে কিছু ইন্ডিয়ান রুপি ছিল, আমি ওগুলো ভাইয়াদের দিলাম। ভাই ওরা 3 জন একসাথে গেল, আর আম্মাকে চিঠি লিখলো, চিঠিটা আমার কাছে দিয়ে গেলাম। আমি আমার চিঠিটা ভাইয়া লেটার বক্সে ফেলে গেছিলাম, আমি ওটা আবার আম্মার বালিশের নিচে রেখে দিচ্ছি। তো ভাইয়ারা চলে গেল। সকালবেলায় আম্মা উঠে কোথায়, তো আমাদেরকে ধরলো তোরা জানিস না? আমরা তো কিছুই জানি না। যাই হোক, পরে বুলবুল ভাইও বাসায় নাই, মানিক ভাইয়ের একটু দূরে থাকতো। তো বুলবুল ভাইদের বাড়ি থেকেও হলো যে খুঁজে পাচ্ছে না ওদের। পরে ওরা গিয়ে পাক আর্মির কাছে ধরা পড়েছিল আর কি। ওরা ব্রাহ্মণবাড়িয়ার পোস্টে ধরা পড়েছিল। আমাদের এক আত্মীয় হয়, সে আবার শান্তি কমিটিতে নাম লিখেছিল। সে আমার ভাইকে দেখে চিনে ফেলে, তো সে খবর পাঠিয়েছিল আসলে। তো আব্বা চলে গেলেন ওখানে। ওরা 80 না 85 জন ধরা পড়েছিল। তো যাই হোক, ওরা 4 জন, যেহেতু আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওরা যখন ওদেরকে কোর্টে নিয়ে যায়, মানে লোকজন সহযোগিতা করেছিল বলে ওরা পালিয়ে আসতে পেরেছিল। ওরা 4 জন, বাকি সবাইকে কিন্তু নিয়ে মেরে ফেললো। সেখানে ওই যে শিলু মিয়া দারোগা ছিল, তার ছেলে ছিল, আমাদের নজরুল ভাই ছিল, আমার খালা ছিল ইয়েতে, খালার বাসায় ওরা গিয়ে উঠলো ব্রাহ্মণবাড়িয়ায়। তো খালা তো ওদের উপর অনেক অত্যাচার হয়েছিল। তো খালা ওদেরকে মানে যত্ন টত্ন করে রাতে নৌকায় তুলে দিল, যেখানে তো রাখা যাবে না, যে ঢাকায় চলে যাও। ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ব্লাড ডিসেন্ট্রি হয়ে গেছিলো। তো আম্মা ওই রাতে ভাইয়াকে কিছুতেই বাসায় রাখবে না। বুলবুল ভাই বাসায় থেকে গেল, মানিক ভাইও বাসায় ছিল। কিন্তু আম্মা করলো কি, আমার ছোট চাচার বাসায় পাঠিয়ে দিল। আমার ছোট চাচা তখন থাকতেন আজিমপুর কবরস্থানের ওখানে ভাড়া বাড়িতে। তো আর আমাদের পাশের গেটে ছিলেন ডক্টর মনসুর, উনি তখন পিজির ডাক্তার। তো মনসুর চাচা চিকিৎসা, মনসুর চাচা বললো যে ওখানে চলে যা, আমি গিয়ে ট্রিটমেন্ট দিয়ে আসবো আর কি। তারপরে পাক আর্মি, এখন জানি না পাশের বাড়ির উনিই বলে দিছিলেন কিনা যে ওরা যে ফিরে আসছে, এটা পাক আর্মি খবর পেয়ে গেছে। কে পাক আর্মি আসলো, আমাদের বাসায় আসলো, বুলবুল ভাইয়ের বাসায় গেল। আমাদের বাসায় এসে তো ভাইয়াকে পেলো না, আমার বড় ভাই ছিল। আর আম্মা বললো যে না, ওরা আসেনি, আমার ছেলে আমার বাসায় আসেনি। তারপরে বুলবুল ভাইকে ধরে নিয়ে গেল, আর বুলবুল আবার ধরে নিয়ে গেল বুলবুল ভাইকে, এবং বুলবুল ভাইয়ের বাবাকেও। বুলবুলের খালু না আবার একটু উত্তেজিত টাইপের ছিল, সেকশন অফিসার। উনি বলতো কী করবা তোমরা, মানে এরকম বলছে আর কি, যে আমাদেরকে তোমরা পারবা না। তো খালুজানকেও ধরে নিয়ে গেল। খালুজানকেও অনেক অত্যাচার করছিল। পরে খালুজানকে আগে ছেড়ে দিয়েছিল বুলবুল ভাইকে। আর আমাদের বাসায় আমার বড় ভাইকে নিয়ে গেল, বললো যে তা আমার বড় ভাই আবার তখন পড়তো ঢাকা
রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। এখানকার প্রিন্সিপাল ছিল মেজর রহমান, পাকিস্তানি। তো আমার ভাই খুব ভালো উর্দু বলতে পারতো, আর ওর বন্ধু বান্ধবরা ছিল। ও পাক আরবিদের সাথে বলছে যে আমার প্রিন্সিপাল মেজর রহমান, তো ওরা ওকে নিয়ে গিয়ে ছেড়ে দিল, বললো যে তুমি বাসায় চলে যাও, কিন্তু তোমার ভাইকে দিতে হবে, না দিলে তুমি বা তোমার বাবাকে নিয়ে যাও। তো ও ফেরত আসলো, আসার পর সময় দিয়ে দিয়েছিল আমাদেরকে। কিন্তু ওরা আমাদের বাড়ি সার্চ করেনি, বাড়ি সার্চ করলে কিন্তু আর্মসগুলি পেত। আমাদের যে সময়সীমা দিয়ে গেছিল তার আগেই তো দেশ স্বাধীন হয়ে গেল। বুলবুল ভাইকে 17ই ডিসেম্বর আজিমপুরের ছেলেরা গিয়ে রমনা থানা থেকে বের করে নিয়ে আসছিল, আর ওনার সঙ্গে ওরকম নিতে নিতে অনেককে মেরে ফেলছিল। বোম্বিং শুরু হলো ডিসেম্বরের 4 তারিখে। তখন তো বিমানবন্দর ছিল তেজগাঁয়ে ইন্ডিয়ান একটা বিমান বোম্বিং করে ফিরে যাওয়ার সময় পাকিস্তানি বোম্বিংয়ে ভূপাতিত হয়েছিল। 2টা বিমান ভূপাতিত হয়েছিল, একটা গিয়ে সজীব ভাইদের এলাকায় পড়ছিল, আরেকটা গিয়ে পড়ছিল যে কেরানীগঞ্জে। তো সজীব ভাইদের এলাকার পর ওই পাইলট ইজেক্ট করতে পেরেছিল আর কি। তো সকালবেলা এরকম আওয়াজ শুনে ওনারা গিয়ে দেখে যে পাইলট প্লেন থেকে বের হয়ে আসছে। তো সজীব ভাইরা গিয়ে ওনাকে উদ্ধার করে নিয়ে এসে ওনাকে লুঙ্গি গেঞ্জি পরিয়ে নিয়ে আসলো ওনাদের ক্যাম্পে। ওনার একটা হাত ভেঙে গিয়েছিল। পরে আমাদের কাছে আসলো যে টাকার জন্য ওই চিঠি লিখেছে, ওই চিঠি পেয়ে আমরা ওনার কাছে টাকা দিয়ে দিলাম। বুয়েট কলোনিতে ছাত্রলীগেরই ওই একজন 3য় বর্ষের ডাক্তার রিপোর্ট, তো কিরো ভাইকে গিয়ে বললো। কিরো ভাই তখন ঢাকা মেডিকেলে গিয়ে ওই যে প্যাথেডিন ইঞ্জেকশন, প্যারাসিটামল এগুলো নিয়ে ওদের সাথে ওদের এলাকায় চলে গেল। আমরা টাকা দিলাম, টাকা নিয়ে চলে গেল। তারপরে তো ওই ইয়েকে বাঁচাতে পারছিল ওরা, বাঁচিয়ে পরে ওরা নৌকা পথে ইন্ডিয়ান আর্মিদের কাছে তুলে দিয়েছিল। এবং ওইটা একটা মানে খুবই একটা সারা বিশ্বে একটা নিউজ হয়েছিল। উনি কিন্তু 72-এর পরে আসছিলেন দেশে, এই গ্রুপটার সাথে দেখা করতে, যারা তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছিল। উনি সস্ত্রীক আসছিলেন আর কি। এইভাবে আর কি আমরা আমাদের কাজকর্মগুলো করেছি। পুরো খবর তো পাচ্ছিলাম না, কিন্তু তখন খুব বেদনা হতো যে এরকম 14 তারিখের ঘটনা ঘটে গেছে। তারপর 16 তারিখে বুঝতে পারছিলাম, আর তখন না বোম্বিং হতো, মানুষটা রাস্তায় নেমে আসতো, 2-1 মানুষ মারাও গেছে। এত মানুষের উৎসাহ ছাদে উঠে বোম্বিং দেখতো। যেমন গ্রিন রোড একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ছাদে উঠে দেখতে গিয়ে গোলা লেগে আর কি। শিনাপা চিৎকার করে আমাকে ডেকে বললো, লিনু দেশ স্বাধীন হয়ে গেছে। তখন আবার দেখলাম কি যে অনেক অমুক্তি যোদ্ধারাও দেখি রাস্তায় নেমে গেছে। একটা কি মিশ্র প্রতিক্রিয়া, ওই ফিলিংসটা। তারপর অনেকের খবর পেলাম যে আমাদের কেউ মারা গেছে, যারা ছিল, যেমন আমাদের স্বপনদা মারা গেছে। নজরুল ভাইয়ের খবর তো ভাইয়ার কাছেই পেলাম, ভাইয়ার সাথেই আমাদের 2 নজরুল ছিল ছাত্রলীগের। একজন হলো ঢাকা কলেজের নজরুল বলতাম আমরা, আরেকজন বলতাম জগন্নাথ কলেজে। 2 নজরুলই মারা গেছে। ঢাকা কলেজ নজরুল ভাই ধরা পড়ে পাকারমি ভাইয়াদের সঙ্গে ধরা পড়ছিল, আর জগন্নাথের নজরুল যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন। হারানো আর প্রাপ্তি দুটো মিলে, আর বয়স তো তখন 16 ছিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।